নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন মৈত্রেয়ী দেবীর লেখা উপন্যাস ন হন্যতে। আজ শুরু করব দ্বিতীয় অধ্যায়। আর আমি যেভাবে পাঠ করছি সেইভাবে দেখতে গেলে এটি অষ্টম পর্ব। আসুন শুরু করি আজকের পর্বটি। আমাদের অল্প বয়সে, অর্থাৎ আমি যে সময়ের কথা লিখছি তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যুর অব্যবহিত পূর্ব পর্যন্ত তাকে সকলে, অর্থাৎ বাঙালিরা, রবিবাবু বলতো। ছোট বড় সকলেই। বিদেশে বলতো টাগোর, টাগোরি বা টেগোর। আজকাল দেখি বাঙালিরাও টতে একটা জফলা লাগিয়ে বলে ট্যাগোর। এর চেয়ে শ্রুতিকটু উচ্চারণ আর নেই। রবিবাবু উপযুক্ত সম্ভাষণ নয়, তবু ওইটাই চল ছিল। কেউ কেউ রবি ঠাকুরও বলতেন। রবীন্দ্রনাথ বলা অনেক পরে চালু হয়েছে। রামানন্দবাবু কবি বলতেন। আমি তার কাছ থেকে সেটা শিখেছিলাম। আমি জীবনেও তাকে গুরুদেব বলিনি। তাকে যে গুরুদেব বলা হয় সেটা ধর্মগুরু হিসাবে নয়। তাকে তার বিদ্যালয়ের ছাত্ররা গুরু বলেছে, শিক্ষককে যেভাবে গুরু বলা হতো সেই অর্থে। তিনি ধর্মগুরু নন, শিক্ষক। সে অর্থে এদেশের সকলেই তাকে গুরু বলতে পারে। কিন্তু তার কবি পরিচয়টাই তিনি মনে করতেন সত্যতর। ১৯৩০ সালটা তিনি পুরোপুরি প্রায় বিদেশে ছিলেন। শেষের দিকে রাশিয়া গিয়েছিলেন। রুশ পণ্ডিত বগদানভ একবার আমাদের বাড়ি এসেছিলেন। মনে হয় তিনি বাবার কাছে কবির রুশ দেশে যাওয়া সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করেছিলেন। বাবাও রুশ দেশ থেকে নিমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু সরকারি অনুমতি পাননি। একটা গল্প তিনি প্রায়ই করতেন। যখন তিনি ইংল্যান্ডে থাকতেন তখন একজন উচ্চপদস্থ রুশ কর্মচারী তাকে নিমন্ত্রণ করে ভোজ খাওয়াতেন। বাবাও বুঝতে পেরেছিলেন তার কোনো উদ্দেশ্য আছে। অবশেষে একদিন রুশ কর্মচারীটি অনুরোধ জানালেন যে বাবা যেন তার সঙ্গে ভারতীয় বিপ্লবীদের যোগাযোগ করিয়ে দেন, কারণ স্বাধীনতা সংগ্রামে ভারতকে সাহায্য করবার উদ্দেশ্য তাদের আছে। প্রত্যুত্তরে বাবা তাকে বলেন যে যোগাযোগ করিয়ে দেবেন ঠিকই, যদি তিনি বলতে পারেন যে তাদের সাহায্যে ইংরাজকে তাড়াবার পরে কার সাহায্যে আমরা তাদের তাড়াব। বলা বাহুল্য, সেই রুশ কর্মচারী এর সদুত্তর দিতে পারেননি। এই গল্পটা খুব গর্বভরে বলতেন বাবা। কোন রকম রাজনৈতিক কাজকর্মের সঙ্গে তার যোগাযোগ ছিল না। বিশুদ্ধ জ্ঞান চর্চাই তার জীবনের উদ্দেশ্য। রবীন্দ্রনাথ দেশে ফিরে এসেছেন প্রায় ৮-৯ মাস। এর মধ্যে তার সঙ্গে দু একবার দেখা হয়েছে, কিন্তু কোনো কথা বলবার সুযোগ হয়নি। যখনই আমি গিয়েছি, বাবার সঙ্গে গিয়েছি, নয়তো সেখানে কেউ উপস্থিত আছেন। নবীন নামে নৃত্যোৎসব কলকাতায় মঞ্চস্থ হল। সে সময় আমি দুদিন জোড়াসাঁকোয় গিয়েছি, কিছু বলা হয়নি। ঋষিকেশ থেকে ফিরে আমি তাকে একটা চিঠি লিখলাম। চিঠিতে কি লিখেছিলাম তা আমার একেবারে মনে নেই, কিন্তু আমার মানসিক অবস্থার একটা আভাস দিয়েছিলাম মাত্র। খুলে কিছু লিখবার আমার সাহস হয়নি, লজ্জাও ছিল। সাহস হয়নি কারণ উত্তরটা যদি বাবা দেখতে চান তাহলে তো জানতে পারবেন। এইখানে কবির সঙ্গে বাবার সম্পর্কটা একটু বলি। বাবা রবীন্দ্র কাব্য ভালো করে পড়েছেন। কাব্য ব্যাখ্যায় তিনি পারঙ্গম। কবির সম্বন্ধে তার আকর্ষণ গভীর এবং প্রবল। তা সত্ত্বেও তারা দুজনে সম্পূর্ণ বিপরীত চরিত্র। সেজন্য তার কবির প্রতি বিরূপতাও যথেষ্ট। অপরপক্ষে কবিও যে বাবার প্রতি খুব অনুকূল তা নয়। এমন অবস্থায় আমার বিপদটা অনুমেয়। বাবা জানেন আমি তার কাছে সহজে পৌঁছতে পারি। তিনি আমার প্রতি অনুকূল। কাজেই আমি যখন কোনো চিঠি লিখি তখন বাবা চান তার মধ্যে তিনি তার নিজের কথাটাও লিখে দেবেন। আমার চিঠি আর আমার চিঠি হয়ই না। এ আমার আর এক কষ্ট। ছোটবেলা থেকে এই কষ্ট পাচ্ছি আমি। বাবা বলে দেবেন আমি চিঠি লিখব, তারপর বাবা তার বানান শুদ্ধ করবেন, ভাষা শুদ্ধ করবেন, ভাব ঢোকাবেন।
তারপর সে চিঠি যাবে এবং উত্তর এলে বাবা তার সমালোচনা করবেন। এ বন্দি দশা সহ্য হয়? কবি একবার আমাকে হেসে বলেছিলেন, তুমি যখন আমায় চিঠি লেখো তখন দর্শনশাস্ত্র না লিখে তোমার মনে সহজভাবে যা আসে যদি লেখো তাহলে ভালো হয়। আমি জানি দু চারটে বানান ভুল থাকলেও তার খারাপ লাগবে না। তার অন্য ভক্তদের যে স্বাধীনতা আছে আমার তা নেই। আমি তো ইচ্ছে করলে তার কাছে যেতেও পারি না। এবারে আমি কাউকে না দেখিয়ে তাকে চিঠি লিখলাম। যথা সময়ে, অর্থাৎ চিঠি পাওয়ার দুদিন পরই যে উত্তরটা পেয়েছিলাম তা এখানে তুলে দিচ্ছি। কল্যাণী আসু, তোমার চিঠিতে যে বেদনা প্রকাশ পেয়েছে তাতে আমি অত্যন্ত পীড়া বোধ করলুম। জীবনের সঙ্গে সংসারের যদি অসামঞ্জস্য ঘটে তবে সেটা সহজে সহ্য করে ধীরে ধীরে সুর বেঁধে তোলা তোমার বয়স ও তোমার অভিজ্ঞতায় সম্ভব হয়ে ওঠে না। তোমাকে কি পরামর্শ দেব ভেবে পাইনে। নিজের অল্প বয়সের কথা মনে পড়ে। তীব্র দুঃখে যখন দিনগুলো কণ্টকিত হয়ে উঠেছিল তখন কোনো মতে সেগুলো উত্তীর্ণ হয়ে যাবার রাস্তা পাইনি। মনে করেছিলাম অন্তহীন এই দুর্গমতা। কিন্তু জীবনের পরিণতি একান্ত বিস্মৃতির ভিতর দিয়ে নয়। দিনে দিনে বেদনাকে বোধনার মধ্যে নিয়ে গিয়ে কঠোরকে ললিতে, অম্লতাকে মাধুর্যে পরিপক্ক করে তোলাই হচ্ছে পরিণতি। তোমার যে তা ঘটবে না তা আমি মনে করি নে, কেননা তোমার কল্পনা শক্তি আছে। এই শক্তি সৃষ্টি শক্তি। অবস্থার হাতে নিষ্ক্রিয়ভাবে নিজেকে সমর্পণ করে তুমি থাকতে পারবে না। নিজেকে পূর্ণতর করে তুমি সৃষ্টি করতে পারবে। আমি জানি আমাদের দেশের পক্ষে উদার শক্তিতে আত্মবিকাশ সহজ নয়। বাইরের দিকে প্রসারতার ক্ষেত্র তাদের অবরুদ্ধ। অন্তরলোকে প্রবেশের যে সাধনা সে সম্বন্ধেও আনুকূল্য তাদের দুর্লভ। তবু তুমি হতাশ হইও না, নিজের উপর শ্রদ্ধা রেখো। চারিদিক থেকে আপনাকে বিচ্ছিন্ন করে নিয়ে সেই গভীর নিভৃতে নিজেকে স্তব্ধ করো যেখানে তোমার মহিমা তোমার ভাগ্যকেও অতিক্রম করে। তোমার পীড়িত চিত্তকে সান্ত্বনা দেবার শক্তি যদি আমার থাকতো তাহলে চেষ্টা করতুম, কিন্তু একান্ত মনে তোমার শুভকামনা করা ছাড়া আমার আর কিছু করবার নেই। যদি বাহিরের কোনো ক্ষুদ্রতা তোমাকে পীড়ন করে থাকে তবে তার কাছে পরাভর স্বীকার করতে লজ্জা বোধ করো। হিতি 14 শ্রাবণ 1338। এই চিঠি পাওয়ার ঠিক 1 বছর আগে, অর্থাৎ 1337 সালের ভাদ্র মাসের শেষের দিকে মির্জা চলে গেছে। হিন্দু নিয়ম অনুসারে ভাদ্র মাসে মানুষ দূরের কথা, পশুকেও তাড়ানো হয় না। কিন্তু আমরা আধুনিক পরিবার ওসব কুসংস্কারে বিশ্বাসী নই। চিঠিটা বহুবার পড়লাম, ভালো লাগছে, তবু বিষাদে মন ছেয়ে আছে। আমার মনের যা অবস্থা এ চিঠি তার চেয়ে বহু দূরে। কলকাতায় ফিরে আমি খুব স্বাভাবিকভাবে চলছি। বাবা জানেন আমার মনে আর কোনো দাগ নেই, কিন্তু মা এখন খুব চোখ খুলে আছেন। এখন বাড়ি শূন্য। শান্তি ও খোকা চলে গেছে, কাকা কাকিমাও। মির্জার ঘর খাঁ খাঁ করছে। ছোট্ট বোনটির জন্য একজন দক্ষ পরিচারিকা এসেছে। আমাকে আর বিশেষ কিছু কাজ করতে হয় না। সেদিন চিঠিটা হাতে নিয়ে বসে আছি, মা এসে ঘরে ঢুকলেন। আমি মাকে চিঠিটা দিলাম। মা পড়ে আমার হাতে ফিরিয়ে দিলেন। আমরা মাতা পুত্রী বসে আছি। অন্ধকার গাঢ় হয়ে আসছে। আমি বললাম, মা, আমি একবার শান্তিনিকেতনে যেতে চাই, পাঠিয়ে দেবে? মা বললেন, আমি তোকে কয়েকদিন থেকে বলবো ভাবছিলাম। আমার মা খুব ভালো করে কথা বলতে পারেন। অনেক পণ্ডিত দেখেছি, পিএইচডিও কম দেখলাম না, কিন্তু মার মতো করে হৃদয় দিয়ে বুঝতে ও কথা বলতে কম লোককেই দেখেছি। সেদিন সেই সন্ধ্যার অন্ধকারে মা আমাকে কোলে টেনে নিয়ে বলতে লাগলেন, রু,
তোমার জীবনে আশ্চর্য জিনিস তুমি পেয়েছ। এ সৌভাগ্য কজনের হয় যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এ সংসারের সম্বন্ধের সঙ্গে জড়িত নয়, স্বার্থ শূন্য, জাগতিক প্রয়োজনের সঙ্গে সম্বন্ধ রহিত। সে ভালোবাসার স্বর্গীয় রূপ কজন দেখতে পায়, কজনের জীবনে ঘটে। তোমার জ্ঞান হবার আগে থেকেই যেন তুমি প্রস্তুত হয়ে রয়েছ। পুষ্প যেমন আলোর লাগে না জেনে রাত কাটায় জাগি, তারপর প্রতিদিন তার কবিতায়, গানে, চিন্তায়, মননে তোমার মন ঊর্ধ্বমুখী হয়েছে। এ তো একটা তপস্যার ফল। নিজেকে ভেঙে চুরে ফেলে এই দুর্লভ সৌভাগ্যকে বিফল করো না। তুমি তার কাছে যাও, মনে কোনো দ্বিধা সংকোচ না করে সব তাকে খুলে বলো। আমি যা বুঝতে পারছি, চিঠিতে তুমি সংকোচ করে লিখেছ। এটা ঠিক নয়। তোমার যখন এমন জায়গা আছে যেখানে সম্পূর্ণ আত্মনিবেদন করতে পারো, তোমার সুখ দুঃখ পাপ পুণ্য সমস্ত অকপটে বলে তুমি শুদ্ধ পবিত্র হয়ে যাও মা। তিনি তোমাকে পথ দেখাবেন। মা, আমি একলা যেতে চাই। নিশ্চয়ই। কিন্তু আমি মার কথা রাখতে পারলাম না। কোন তারিখে কার সঙ্গে আমি শান্তিনিকেতনে পৌঁছেছিলাম সে সময়টা দুপুর না বিকেল তাও ঠিক মনে পড়ে না। তার কাছে যখন আমি যাই, সব সময় একটা দুর্গম পথ পার হতে হয়। বেন্টিং স্ট্রিটের মোড় থেকেই আমার বুক ধড়ফড় করে। দ্বারকানাথ ঠাকুরের গলির মোড়ে এসে দ্রুততর হয়। যতক্ষণ না আমি তার কাছে পৌঁছে কথাবার্তা শুরু করি, ততক্ষণ রীতিমতো হৃদরোগাক্রান্ত। পাহাড়ে উঠতে গেলে যেমন অবস্থা শুরু হয়, সেদিন শান্তিনিকেতনের পথটা দুর্গমতর হয়েছিল। মনে হচ্ছিল বাতাসে সব অক্সিজেন ফুরিয়ে গেছে। আমি যখন তার ঘরে ঢুকলাম, তখন তিনি ইজি চেয়ারে বসেছিলেন। চারদিকে ছবি ছড়ানো। তখন ছবি আঁকার যুগ চলছে। উনি আমাকে হঠাৎ দেখে অবাক হননি। আমি এমনই খবর না দিয়ে হঠাৎই আসি। বললেন, বৌমারা কেউ নেই, এখন আতিথ্যের জন্য গণপতি ভরসা। আমি পায়ের কাছে বসে পড়লুম। তুমি ভুতুরে লেখাগুলো পড়বে, অর্থাৎ প্ল্যানচেটের লেখাগুলো। আমার তখন ভূতের দিকে মন নেই, বর্তমানের উৎপীড়নেই অভিভূত। আপনাকে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ, আমি তোমার দুটো চিঠি পেয়েছি। কি হয়েছে অমৃতা? আমি চুপ করে বসে আছি। আমার মাথা হেঁট। আমি ওর ইজি চেয়ারের একটা অংশ ধরে আছি। কি করে বলি, কি বা বলি, আর বলেই বা কি হবে? আমি কিছুতেই চাই না বাবার সঙ্গে এর মনোমালিন্য হয়ে যাক, তাহলে আমার সর্বনাশটা পুরো হবে। উনি আমার হাতটা তুলে নিলেন, আমাকে সাহায্য করবার জন্য বলতে লাগলেন, বলো অমৃতা, বলো, কি হয়েছে? আমাদের বাড়িতে সেই যে একজন ছেলে ছিল না? কোন ছেলে? আপনি তাকে দেখেছেন। কে সে? আমি কোথায় দেখেছি? এইখানে আমরা এসেছিলাম। এইখানে এসেছিলে? কবে? তোমার কাকার কথা বলছো? না, বাবার ছাত্র। কোন ছাত্র? রবীন্দ্র সমিতির? না, বলছি সেই যে আমরা টেনিস কোর্টের কাছে বেড়াচ্ছিলাম, আপনার মনে নেই? ও হ্যাঁ, সেই সাহেব। তারপর কি হলো? আমি সে কথার উত্তর না দিয়ে বললাম, আপনি এতদিন চলে গেলেন কেন? উনি একটু হাসছেন। এসব কথার উনি খুব ভালো উত্তর দিতে পারেন। সামান্য একটু কথা দিয়ে সুধা সিন্ধু বইয়ে দিতে পারেন। প্রত্যেক সম্পর্কের মাধুর্য বিকাশ করে, অথচ তাকে এতটুকু বিপর্যস্ত না করে যথাস্থানে রেখে তার থেকে যতটুকু পাবার তা গ্রহণ করে তার পূর্ণ মূল্য চুকিয়ে দিতে পারেন। কারণ একই সঙ্গে নির্মম দূরত্ব বজায় রেখে অন্তরের গভীরতম স্থানে পৌঁছাবার আশ্চর্য কৌশল তার জানা আছে। থাক থাক নিজ মনে দূরেতে,
আমি শুধু বাঁশুড়ির সুরেতে পরশ করিব তার প্রাণ ও মন। এই একটা শিল্প, এতে কারো ক্ষতি হয় না, কেউ ধ্বংস হয় না, শুধু তার জীবনের দ্বীপটা উজ্জ্বলতর হয়। চলে গেলুম কেন? ছবি দেখাতে। ছবি দেখাতে? এদেশে তো কেউ ছবি দেখতে জানে না, তা তুমি তো বারণ করনি, তাহলে না হয় নাই যেতুম। উনি আমার মাথাটা একটু নেড়ে দিলেন। জানি এটা পরিহাস, কিন্তু মধুর। বলো, কি হলো সে সাহেবের? সে কোথায়? চলে গেছে। আমি আর কিছু বলতে পারলাম না। আমি ওর কাছ থেকে উঠে গিয়ে পশ্চিম দিকের দরজাটার কাছে উপুর হয়ে কাঁদতে লাগলাম। এদিকে এসো অমৃতা, এদিকে এসো, আমি শুনি সবটা। আর আমার ক্ষমতা নেই উঠে যাবার বা বলবার। আমি ঝরে পড়েছি। কান্না থামিয়ে ৩-৪ গজ দূরত্ব পার হয়ে আবার ওর কাছে যাওয়া অসম্ভব। আমি মার কথা শুনছি না। ওইসব কথা বলতে আমার বুক ফেটে যাবে। আমি কি করে বলবো, কোথা থেকে শুরু করব, কার দোষ, ওর না আমার? আমি বুঝতে পারছি আমি অবাধ্যতা করছি। যদি সম্ভব হতো আমি এখনই এই দরজা দিয়ে উড়ে মার কাছে ফিরে যেতাম। আমি এই পরীক্ষায় পাশ করতে পারবো না। হঠাৎ বুঝতে পারলাম উনি চেয়ার ছেড়ে উঠে এসেছেন, আমার পাশে একটা মোড়াতে বসেছেন। অমৃতা, ওঠো, স্থির হও। আমি উঠলাম। উনি আমাকে ঠেসান দিয়ে বসতে সাহায্য করলেন। তোমার কি আমাকে বলতে কষ্ট হচ্ছে? হ্যাঁ। তাহলে কিছু বলতে হবে না, বলবার দরকার নেই। শান্ত হও, শান্ত হও। আমি শান্ত হওয়ার চেষ্টা করছি। উনি আবার বললেন, তোমাকে আর কিছু বলতে হবে না অমৃতা, শুধু বলো, আমি তোমার জন্য কিছু করব? কোনো সাহায্য চাও? উনি সাধারণত যখন কারোর সঙ্গে কথা বলেন তখন তার দিকে তাকিয়ে বলেন না, হয় নিচের দিকে নয় দূরের দিকেই চেয়ে থাকেন বেশিরভাগ সময়। উনি মানুষকে সম্ভাষণ করছেন, সামনের ওই ব্যক্তিটিকে নয়। তার সমস্যা মানুষের সমস্যা, এ কথা পরে বুঝেছি। তখন বুঝতাম না। তখন আমার অভিমান হতো। এখন বুঝতে পারি মানুষ তার প্রেম ও আনন্দ নিয়ে, সুখ দুঃখ কাতরতা নিয়ে, তার হৃদয় ভরা জিজ্ঞাসা নিয়ে তার কাছে এসেছে, কোনো একজন ব্যক্তি নয়। এখন বুঝতে পারি এই নির্মমতা না থাকলে তার সংবেদনশীল মন এই দুরূহ কঠিন কর্মসাগর পার হতে পারত না, জ্ঞানের ওই পর্বত চূড়ায় পৌঁছতে পারত না। আঘাতে প্রত্যাঘাতে তা ক্ষতবিক্ষত হয়ে যেত। তিনি কোনোদিন কাউকে বলতেন না, আজ যেও না, দুদিন থেকে যাও। অবশ্য অসুস্থ হয়ে যখন দুর্বল হয়ে পড়েছিলেন তখনকার কথা বলছি না। তখন আমাদের জন্য তার চোখ দিয়ে জল পড়তেও আমি দেখেছি। কিন্তু সেদিন সেই দ্বীপ্রহরে তিনি আমার সঙ্গেই কথা বলেছিলেন। বলো অমৃতা, বলো, আমার দিকে তাকাও। উনি আমার চোখের দিকে চেয়ে বললেন, তুমি যা বলবে আমি তাই করব। তুমি যা বলবে আমি তাই করব? কথাটা যেন নেচে উঠল। তোমার সপ্ত সিন্ধু 10 দিগন্ত নাচাও যে ঝংকারে, সেই মুহূর্তে আমার মনের ভাবটা ঠিক কি রকম হয়েছিল তা বর্ণনা করবার আমার সাধ্য নেই। কিন্তু বর্ণনাটা আমি পরে পেয়েছিলাম যখন চণ্ডালিকা দেখতে যাই। চণ্ডালিনী বলছে, আমার কূপ যে হলো অকুল সমুদ্র। খুব কি করে একটি কথাই অকুল সমুদ্র হতে পারে, শত শত দর্শক যারা দেখছে তারা জানে কি ওটা যে সত্য, তা জানে কি? একটি গণ্ডূষ জলের মতো একটি কথায় জীবনের গণ্ডির মধ্যে অসীম নেমে আসতে পারে। উনি আবার কথাটার পুনরাবৃত্তি করলেন। বলো বলো, কি চাও? তুমি যা বলবে আমি তাই করব। আমার শরীর মন জুড়িয়ে যাচ্ছে। আমি চন্দনের সুবাস পাচ্ছি। কি আর চাইবার আছে? আমি বললাম, আমাকে আপনার কাছে থাকতে দিন। সে আর মুশকিল কি?
এখানে ভর্তি হয়ে যাও না। ভোরবেলায় আমি যখন বারান্দায় বসবো তখন তুমি গন্ধরাজ ফুল নিয়ে এসে আমার সঙ্গে বসবে। সন্ধ্যাবেলায় কবিতা পড়া হবে, কিন্তু আমার লেখার সময় কোনো গোলমাল করবে না। শান্তিতে আমার মন ভরে গেছে। আমি ভাবছি, এ তো স্বর্গের বর্ণনা। আমার জীবনে কখনো হবে না। বাবা আমায় কিছুতে এখানে ভর্তি করবেন না। পরে সেদিন আমায় তিনি বললেন, আজ তো তোমাকে ছেড়ে দিতে পারছি না। তুমি আজ রাতটা ভালো করে ভেবে দেখে কাল আমায় বলো আমি কিছু করতে পারি কিনা। এসব কথার তো 2 মিনিটে মীমাংসা হয় না। তোমার চলনদারের যদি তাড়া থাকে ছেড়ে দাও। নেপালবাবু কাল তোমায় পৌঁছে দিতে পারবেন। সেদিন রাত্রে নিচের ঘরে একলা শুয়ে ঘুম তো আর আসে না। চারিদিক নিঝুম। যতক্ষণ ভৃত্যকুল জেগেছিল ততক্ষণ একটু একটু শব্দ শক্তিপদ বা গণপতির গলা পাচ্ছিলাম। আস্তে আস্তে সব নীরব হয়ে গেছে। আমি ভাবছি, ওকে কি বলবো? উনি কি কিছু করতে পারবেন? পারবেন না কেন? উনি এন্ড্রু সাহেবকে বলতে পারেন, হে কন্যাটিকে আপনি ইউরোপে পৌঁছে দিন, তাহলে আমারই কাজ করা হবে। এন্ড্রু সাহেব নিশ্চয়ই করবেন। তিনি সাধু সন্ন্যাসী যাই হন, মানুষের দুঃখ বোঝেন। কিন্তু তা কি এরা পারেন, বাবাকে বাদ দিয়ে? ইনি রামানন্দবাবু, এরা দুজনে যদি বাবাকে ডেকে বলেন, দেখুন নরেনবাবু, এ যে আপনি করেছেন এটা ঠিক নয়, তাহলে তাহলে বাবার ব্রহ্মরন্ধ্র জ্বলে যাবে। বাবা বলবেন, দেখুন রবিবাবু, আপনি যখন আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন তখন কি আমার সঙ্গে পরামর্শ করেছিলেন? আপনি খুব ভালো কবিতা লেখেন ঠিকই, কিন্তু আমার সংসারটা আমারই। তখন তখন কিরকম লাগবে? আমার জন্য কি উনি অপমানিত হবেন? তাছাড়া যাবই বা কোথায়, কার কাছে? 1 বছর হয়ে গেছে, সে একটি খবর দেয়নি। সেই যে এবারে থেকে বেরিয়ে গেল, আর তার চিহ্ন নেই। খোকাকেও তো একটা চিঠি দিতে পারতো, তাও দিল না। তবে আমি কি উপযাচিকা হব? সব সংস্কৃত কথাগুলো মনে পড়ছে। শৈরিনী, উপযাচিকা, ধিক্কারে আমার মন ভরে যাচ্ছে। যথেষ্ট হয়েছে। ইউরোপের মৃগয়াপটু নাগরিক, তোমার এই বিষাক্ত স্বর আমি তুলে ফেলবো। তোমাকে ভুলবো, ভুলবো, ভুলবো। আমি কাল সকালে ওকে বলবো আমার জন্য কিছুই করবার দরকার নেই। আমার মন শান্ত হয়ে গেছে। আমাকে কবি শিখিয়ে দিয়েছিলেন, যখন মন উদ্বিগ্ন হবে তখন বলবে, আনন্দম পরমানন্দম পরম সুখম পরমা তৃপ্তি। আমি বারবার বলতে লাগলাম। চন্দনের সুগন্ধে আবার সেই অন্ধকার রাত্রি ভরে গেল। আমার বুকের ভিতর যে দগদগে ঘাটা এই 1 বছরে একটু শুকায়নি, তার উপর চন্দ্রনের প্রলেপ পড়ল। খোলা জানালাটা দিয়ে বাইরের আকাশ দেখা যাচ্ছে। আমি ভাবছি, এই তো কত সহজে ভুলে গেলাম। একদিন অর্ধ চৈতন্যে প্রতিজ্ঞা করেছিলাম ভুলব না। আজ সজাগ দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে স্থির করলাম, ভুলব, ভুলবই। জল জলে তারাটা তাকিয়ে আছে। এ তারার চোখ আছে, তা হাসছে, হাসছে। এই অব্যবস্থিত মনের উপর কৃপাদৃষ্টি মেলে হাসছে। ভবানীপুরের বাড়ি ছেড়ে আমরা 1931 সালেই অন্য বাড়িতে এসেছি। এ সময় থেকেই আমার মায়ের সুন্দর সাজানো সংসারটাতে ভাঙন ধরেছে। পুরানো লোকেরা সব চলে গেছে। এখন একজন নূতন মানুষ এসেছে, যে ধীরে ধীরে এই সংসারের স্নেহ ভালোবাসার বন্ধনগুলি সব খুলে ফেলতে সমর্থ হচ্ছে। সেই মেয়েটির নাম রমা। তার আকৃতি সুন্দর নয়। মুখ চক্রাকার, চোখ বের করা, নাসিকা ঈষৎ বর্তুল এবং মুখের তুলনায় ছোট। সে খুব বেঁটে, কিন্তু তার গলার স্বর মিষ্টি। সে খুব আস্তে কথা বলে, নম্র এবং ভদ্র। তার শান্ত স্বভাব। আমরা যেরকম হুড়মুড়ে দুধদার সেরকম নয়। আমি তাকে খুব ভালোবাসতাম। তার কথাবার্তা প্রীতিপ্রদ। সে বিদুষী। বিদুষী বটে, অর্থাৎ পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে, কিন্তু কবিতা একেবারে পড়েনি। তার শিল্প রুচি নেই।
এক লাইন লিখতে পারে না বা সুন্দর করে কথা বলতে পারে না, কিন্তু তার ধৈর্য আছে। একটা বিষয় নিয়ে পড়ে থাকতে পারে, যাকে বলে পার্সিভিয়ারেন্স। তার প্রমাণ সে দিয়েছে। 1931 সালে শুরু করে 10 বছর লেগেছে তার ডক্টরেট করতে। এই কর্ম আমার দ্বারা হতো না, আমার ধৈর্য নেই। তাকে আমরা আপনজনের মতো কাছে টেনে নিয়েছি। মা যেমন আমাদের সেবা করছেন সব সময়, তারও করছেন। সে বাবাকে খুব সাহায্য করে, সব সময় তার সঙ্গে থাকে। যখন কাজে যান তখনও। এই আগ্রহ আমার খারাপ লাগে না। শুধু ক্রমে ক্রমে সংসারে মার আসনটা নড়ে যাচ্ছে, তাতে আমি পীড়িত। মাকে বাবা সব সময় বকছেন। মার ত্রুটি যেন বেড়েই চলেছে। আগে মা সর্বময় কর্ত্রী ছিলেন, এখন যত দিন যাচ্ছে প্রতিদিনই যেন মা একটু একটু করে সরে যাচ্ছেন। মা কাতর, খুব খোশামত করেন। আমার তাতে লজ্জা বোধ হয়। পৃথিবীতে যদি একজনও কেউ জানে, তবে আমি জানি যে ভালোবাসার জন্য কোনো আত্মীয় সম্পর্ক প্রয়োজন হয় না। কিন্তু আমি এও জানি যে ভালোবাসা আলোর মতো, তা সকলকেই উজ্জ্বল করে। সেটা তো একটা পদার্থ নয় যে একজনের কাছ থেকে কেড়ে নিয়ে অন্যকে দিতে হবে। আমি আরও জানি, ভালোবাসলে তার সম্পর্কে যে যেখানে আছে সবাই প্রিয় হয়, তার বাড়ির ভৃত্যটি পর্যন্ত আপন মনে হয়। সেক্ষেত্রে আমি কি দেখছি? কেবল সাংসারিক অধিকার বাড়াবার চেষ্টা এবং মাকে অপদস্থ করবার চেষ্টা। আরও আমার অসহ্য হয়েছে মিথ্যার আশ্রয়। সত্যকে স্বীকার করলেই হয়। যত কষ্টই হোক সত্যের মুখোমুখি আমি দাঁড়াতে পারি, কিন্তু আমি মার মতো চোখ বুজে থাকতে পারি না। কাজেই প্রতিটি দিন আমার অসহ্য হয়ে উঠেছে। অন্যদিকে আমার উপরও বাবার টান কমে যাচ্ছে। আমাকে যে কারণে বিদেশে বিয়ে দিতে রাজি হলেন না, তাও তো শুনছি আমাকে ছেড়ে থাকতে পারবেন না বলে। কিন্তু এখন আমার পড়াশোনার উপরও তার টান কমে গেছে, আমার উপরও। আমি কলেজে ভর্তি হয়েছি। আমাদের সংসারের ভিতর যে একটা ভিন্ন স্রোত বইছে, তা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। মা সবটা ঢেকে রাখছেন, কিন্তু নিরাপত্তাবোধ হারিয়ে ফেলেছেন। মার মনে হচ্ছে আমার খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া দরকার। আমারও তাই মত। এই সংসারে আমার একটুও থাকবার ইচ্ছে নেই। আমি এখান থেকে পালাতে চাই। আমি নিজেই বুঝতে পারছি রাগে দুঃখে আমার ভিতরটা জ্বলে যাচ্ছে, মিথ্যার সঙ্গে আপোষ করতে হচ্ছে বলে। আমি যা জানি ভালো করে বুঝতে পারছি, তা যেন বুঝতে পারিনি, যেন তা নয় এইভাবে চলতে হচ্ছে বলে। বছরের পর বছর গড়িয়ে চলেছে। প্রতিদিনই মার পক্ষে অপমানজনক ও অপ্রীতিকর কিছু ঘটে। বিশেষত বাইরের লোক এখন খুব নিন্দা শুরু করেছে, কাগজেও লিখছে। বাবার নিন্দা মাকে শুনতে হয়, সহ্য করতে হয়। আমি বুঝতে পারছি রমার ভালোবাসায় স্বার্থের খাদ বড় বেশি। শ্রদ্ধার ও ভালোবাসার পাত্রকে কেউ নিন্দিত অপমানিত করতে পারে? তার সংসারে বিশৃঙ্খলা অশান্তি আনতে পারে? আমাদের দেশে নিন্দা একটা ইনস্টিটিউশন। এই প্রতিষ্ঠানের কাজ খুব বেড়ে গিয়েছে। মা যতই আড়াল করবার চেষ্টা করুন, এও একটি আমার মেয়ে বলে পরিচয় দিন, লোকের জিহ্বা বশ মানছে না। যা হোক, এ কাহিনী মার জীবনী নয়, কাজেই এ কথার বিশদ ব্যাখ্যায় তত প্রয়োজন নেই। শুধু এটুকু আমি বুঝতে পেরেছি, এই ভালোবাসারই দুটো রূপ পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বাস করে। একটা মানুষকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারে, যেখান থেকে ক্ষুদ্র স্বার্থ দূর হয়ে যায়, যা চারপাশ আলোয় ভরে দেয়, যে আলো পড়ে সামান্য জিনিস অসামান্য হয়ে ওঠে, প্রিয় প্রিয়তর হয়, এমনকি অপ্রিয় প্রিয় হয়, কাউকে তাড়িয়ে দিতে হয় না। আর একটা, সেও ওই একই নাম ধরে আসে, কিন্তু সে গলায় ফাঁস দিয়ে টানে, শিকল দিয়ে বাঁধে। সে বলে, কই প্রভিডেন্ট ফান্ডের টাকা বের করো, ইন্স্যুরেন্স আমার নামে লিখে দাও, বাড়িটা পেলেও ভালো হয়, বইয়ের কপিরাইট আমায় লিখে দাও, তোমার নাম খ্যাতিটাই বা নয় কেন, অন্তত আমি তোমার নামটা নেব। মানুষ যেন সার্কাসের জানোয়ারের মতো দড়ির ওপর দিয়ে চলেছে। চলতে জানলে
ওপারে যথাস্থানে পৌঁছে দেবে, নইলে মুখ থুবড়ে পড়তে হবে। মার দিনে রাত্রে ঘুম নেই, আমারও। কি করে এই বাড়ি ছেড়ে যাই, আবার ভাবি মাকে কার কাছে রেখে যাব। বাবা আমাকেও খুব বকেন আজকাল, কারণ আমার চোখে তিনি নিশ্চয়ই নীরব ভৎসনা দেখতে পান। যখন আমি বিয়ে পড়ি বন্ধুদের সঙ্গে চিড়িয়াখানায় গিয়েছিলাম। এমন কিছু দুঃস্ব ব্যাপার নয়, তাতেই বাবা এত বকলেন যে আমি দিশেহারা হয়ে গেলাম। তারপর সেদিনটাও ভুলতে পারি না, যেদিন যতীন দাসের মৃতদেহ নিয়ে প্রসেশন চলেছিল রসা রোড দিয়ে। আমি আমার সমবয়সী কয়েকটি মেয়ের সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে দেখছি। কি উৎসাহ, কি উদ্দীপনা! সুভাষ বোস চলেছেন আগে আগে, কত লোক চলেছে খালি পায়ে। বিচিত্র ধ্বনি উঠছে বাতাস ভেদ করে। সে জয়ধ্বনি আমাদের কানে এসে মন্ত্রের মতো আমাদের অভিভূত করে দিচ্ছে। আমাদের সমস্ত মন টানছে নেমে যেতে, ওই শোভাযাত্রায় যোগ দিতে। প্ল্যাকার্ডে নানা কথা লেখা আছে, তার মধ্যে দেখছি ওই লাইনগুলো: উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কবিতা আমার রক্তে চলে যায়, আমাকে ব্যাকুল করে তোলে। আমি বারান্দা থেকে আবৃত্তি করছি পরের লাইনগুলো, যা ওখানে লেখা নেই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। কবিতাটা বলতে বলতে আমার মন যেন মন্ত্রাবৃষ্ট হয়ে গেছে। ওই পুষ্পাচ্ছাদিত শবাধারের দিকে চেয়ে আমরা যেন হিপনোটাইজড। ছুটকু, চল ভাই, আমরাও শোভাযাত্রায় যোগ দিই। চল। তারপর একটু ভেবে, তোর বাবা কিন্তু তোকে বকবেন। বকুন, চল যাই। আমরা সেই জনসমুদ্রে নেমে গেলাম। এমন ভিড় এর আগে কখনো দেখিনি। জগন্নাথের রথযাত্রায় দড়ি ধরেছি, কিন্তু এ তার চেয়ে বেশি। হঠাৎ সাদা ঘোড়ায় চড়া এক গোরা সার্জেন্ট ভিড়ের মধ্যে ঘোড়া ছুটিয়ে ঢুকল। সেই নৃশংস আক্রমণে জনতা দলিত পিষ্ট হয়ে গেল। আমরাও কিছুটা আহত হলাম। বাড়ি যখন ফিরলাম তখন কাপড় চোপড় ছিঁড়ে ছিঁড়ে গেছে, ধুলি ধূসরিত অবস্থা। ভেবেছিলাম মিথ্যা কথা বলবো, বললাম না। মনটা সে সময় এত উঁচু তারে বাঁধা ছিল যে মনে হলো মহৎ মৃত্যুর অসম্মান করব যদি মিথ্যা কথা বলি। সত্যই বললাম। সেদিন বাবা আমায় এত বকেছিলেন যে আমার মাথার ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আমি কি করে স্বাধীন হব, এই আমার সর্বক্ষণে চিন্তা হয়ে দাঁড়িয়েছে। মা তো আগেও স্বাধীন ছিলেন না, ইচ্ছে মতো কাউকে 20 টাকাও দিতে পারতেন না লুকিয়ে ছাড়া। তবু তখন বাবার উপর তার যথেষ্ট প্রভাব ছিল, বুঝিয়ে অনেক কিছুই করতে পারতেন। এখন আর কোনো প্রভাব নেই। বাবা মাকে খুঁটিনাটি নিয়ে সর্বক্ষণ বকছেন। আমি মাঝে মাঝে ভাবতাম, যারা নিজের স্বাধীনতা ভালোবাসে তারা অন্যকে পরাধীন করে রাখে কোন যুক্তিতে? অবশ্য এই যুক্তিহীনতাই তো সর্বত্র, কি পরিবারে, কি রাষ্ট্রে। রুল ব্রিটানিয়া, রুল দ্য ওয়েবস, ব্রিটেন্স উইল নেভার নেভার বি স্লেভস। অথচ সেই ব্রিটেনরাই তো আমাদের পরাধীন করে রেখেছে। শুধু আমাদের কেন, আরো কত জাতিকে। আবার সেটাও তাদের গর্ব। সান নেভার সেটস ইন ব্রিটিশ এম্পায়ার। মানুষ যুক্তির প্রয়োগ করে কমই। মা পাত্রের সন্ধানে উদ্ব্যস্ত। রীতিমতো একখানি খাতা করা হয়েছে, তাতে উপযুক্ত পাত্রদের নাম, গুণাবলী, তাদের অভিভাবকদের নাম ঠিকানা সব লেখা হয়েছে। ভালো পাত্র, অর্থাৎ দামি সরকারি চাকরি করবে, বিষয় আশয় থাকবে, আবার বিদ্যাও থাকবে, এমন পাত্রের আকাল সব সময়, তখন আরও ছিল। একটি উপযুক্ত পাত্রের সন্ধান পেলে সমস্ত অবিবাহিত কন্যার মায়েরা জাল পাততেন। সেই সময় নিন্দার প্রতিষ্ঠানটির একটি উপশাখা ভাঙচির কাজ শুরু হয়ে যেত। মা সেই ভয়ে ভয়ে আছেন। একে তো মির্জার কথা আত্মীয় স্বজন অনেকে জেনে গেছেই, আবার বাবা এই কাণ্ড শুরু করেছেন। তা না হলে রূপ গুণ বিদ্যায় ফেলনা মেয়ে তো নয়, এত ভাবনা কেন? এই সময় থেকে ভাবছি, এদেশের সবচেয়ে যে বড় অন্যায় জাতিভেদ, তার জন্য আমি কিছু করব। কি করে কি করি? কেই বা আমার কথা শুনবে আমি ছাড়া?
তাই বাবাকে একদিন বললাম, তোমরা তো আমার বিয়ে দেবে, তা অন্য জাতে দাও না কেন? তাহলে তো খুব ভালো হয়। অন্য জাতে? বাবা বিস্মিত। কেন, আমাদের জাত দোষটা করলো কি? তাহলে বিয়েও হয়, দেশের একটা কাজও হয়। বাবার বিস্ময় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কি? বিয়েও হয়, দেশের একটা কাজও হয়? আমি ওসব রিফর্মেটরি ম্যারেজের মধ্যে নেই। একটি পাত্র এলো, ডাক্তার, দামি সরকারি চাকুরে। বিষয় আশায় বোধ হয় লবডঙ্কা। তা হোক, আসল দোষ হচ্ছে রংটি বেশ ঘোর কৃষ্ণ। আমরাও তো বর্ণবিদ্বেষী কম নয়। মা খুব কাতর হয়ে বলছেন, বড্ড যে কালো রে, কি করি? আমার খুব মজা লাগছে। ভাবলাম বলি, ফর্সা তো আবার তোমাদের পছন্দ নয়, থাক, ওসব কথা না তোলাই ভালো। ডাক্তারের বৃদ্ধ বাবা আমাকে ছাড়তেই চান না, কিন্তু ডাক্তারের আমাকে পছন্দ হলো না। তার একটা নিজস্ব মত ছিল। তিনি বাঙালি জাতির উন্নতির জন্য চিন্তিত। দোষ দিতে পারি না, আমি যেমন জাতিভেদ দূর করে বাঙালি জাতির আত্মিক উন্নতির জন্য চিন্তা করি, তিনিও দৈহিক উন্নতির চেষ্টা করছেন। তার নিজের উচ্চতা 5 ফুট 3-4 ইঞ্চি হবে, তাই তিনি অন্তত 5 ফুট 8 ইঞ্চি মেয়ে খুঁজছেন। আমি তো 5 ফুট 2 বা 3। তার ধারণা, ছেলে যদি বেটে হয় তার লম্বা মেয়ে দরকার, তা না হলে বেটের সঙ্গে বেটের বিয়ে হলে বাঙালি জাতির ভবিষ্যৎ কোথায়? ওই পাত্রটি উচ্চ পদে আছেন, তাই স্বজাতির ঘরে যত অবিবাহিত কন্যা আছে মেপে মেপে বেড়াচ্ছেন। অবশেষে এক বাড়িতে গিয়ে দেখেন পাত্রের দিদিমা খুব লম্বা, রোগা লম্বা চেলা কাঠের মতো শরীর বৃদ্ধার। তা তিনি রসিকা মন্দ নন। তাকে দেখে ডাক্তারের ভালো লেগেছে। আপনি তো খুব লম্বা। তিনি তার রোগা লিকলিকে হাতখানি ঘুরিয়ে উত্তর দিলেন, তাহলেও তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে না বাপু। শুনেছি ওই পাত্রের আর কোনোদিন বিয়েই হয়নি। মাপসই পাত্রীই পাওয়া গেল না। পাত্রের বৃদ্ধ বাবা আমাকে খুব স্নেহ করেছিলেন। তিনি তার মৃত্যুশয্যা থেকে আমার বাবাকে লিখেছিলেন, আমার মূর্খ ছেলে অমর লক্ষ্মীকে আমার ঘরে এনে দিল না, কিন্তু আমি আশীর্বাদ করে যাচ্ছি আমার ছেলের চেয়ে শতগুণে ভালো ছেলের সঙ্গে তার বিয়ে হবে। সেই স্নেহপরায়ণ বৃদ্ধের জন্য আমি এইখানে একটি প্রণাম রেখে দিলাম। অবশেষে পাত্র পাওয়া গেল, বাঁচলাম। মা ঠিক করেছিলেন ভাঙচির আপিসে খবরটা পৌঁছবার আগেই কাজটা সেরে ফেলা ভালো। কাজেই ঠিক 5 দিনের মধ্যেই বিয়ের ব্যবস্থা হলো। পাত্র বিদ্বান ব্যক্তি। বাবা বলছেন, 5 বছরে ডক্টরেট করেছে, কম কথা নয়। মা বলছেন, তোমার ছাত্রছাত্রীরা তো ঘ্যাসটাচ্ছেই, কতদিনে করবে? বাবা খুব রেগে গেছেন। সায়েন্স আর আর্টস এক হলো, সায়েন্সে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাবা পাত্রকে নিমন্ত্রণ করে এলেন, কিন্তু তিনি এলেন না। পরে শুনেছি তার না আসবার কারণ হচ্ছে, তিনি শুনেছিলেন পাত্রী সুন্দরী। দেখতে এসে তিনি যদি প্রেমে পড়ে যান, যার সম্ভাবনা খুবই আছে, আর মেয়েটি যদি তাকে দেখে বিমুখ হয়, যার সম্ভাবনাও ততোধিক, তাহলে কাজেই কাজ কি ঘোলেমালে। দেখাশোনার চেষ্টা না করাই ভালো। জীবনে এই প্রথম ও শেষ বোধহয় তিনি নিজের জন্য একটি চাতুরী অবলম্বন করেছিলেন। বিয়ের আয়োজন এগিয়ে চলেছে। আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না। অত তাড়াতাড়ি আসবে কে? মাও তো সুস্থ নন। মন খারাপ হলে যে অসুখ হয়, মার তারই সূত্রপাত হয়েছে, গ্যাস্ট্রিক আলসারের মতো। মার অস্থির লাগছে। শত হলেও তার মেয়ে তো পূর্ববঙ্গের গ্রাম থেকে আসেনি। এত লেখাপড়া, কবিতা লেখা ইত্যাদি করে নামডাক হবার পর একেবারে দেখাশোনা না করে গ্রাম্য বিবাহ? মা খুঁত খুঁত করছেন। অবশেষে একদিন বললেন, আমি যাই, ওকে ডেকে নিয়ে আসি। তুই তো দেখবি একবার, না দেখে কি করে হয়? কখনো না, কোনো দরকার নেই। দরকার নেই? দেখতে চাস না? মা, তোমার লজ্জা করে না কথা আমাকে বলতে? কি জন্য দেখব? ধরো যদি দেখি আমি বলি, এ কি আমার পছন্দ হয়নি, আমি অমুককে বিয়ে করব, সে অন্য জাত, তা হোক, আমার তাকেই পছন্দ, তাহলে তোমরা শুনবে? তোমরা তো তখন যুক্তি বিস্তার করবে। তবে বাহ,
অপছন্দই বা হবে কেন? পুরুষ মানুষের চেহারাই তো সব নয়, ধলামূলো কত আছে। মা, বাজে কথা বলো না। তোমরা সব এক। তোমাদের সত্যকে স্বীকার করবার সাহস নেই, আর তুমি তুমি সবচেয়ে দোষী। তুমি চোখ বুজে থাকো। মা কাঁদতে শুরু করেছেন। তোদের জন্য যত করি, তোরা সকলে মিলে আমাকে তত বকিস। কথাটা সত্যি। মার উপর রীতিমতো নির্যাতন করি আমি। কথায় কথায় আমার রাগ। স্বামী গেলে ও বাড়িতে, ফিরে এসে আমার গলা জড়িয়ে কাঁদতে শুরু করেছে। ও দিদি, তুই এখানে বিয়ে করিস না, করিস না, আমার একটুও পছন্দ হয়নি। আমি খুব হাসছি, মনে মনে বলছি, আমি যাকে পছন্দ করি তুমি তো তাকে তাড়াও। মুখে কিছু বলছি না। ও নিশ্চয়ই সেসব কথা ভুলে গেছে। ছেলে মানুষ, ভুলে যাওয়াই ভালো। কেন যে এরকম একটা বিশ্রী ব্যাপার ঘটলো আমার জীবনে। জীবনের উপর তো রবার চালানো যায় না। যে ছবিটা একবার আঁকা হয়ে গেছে তার মোচবার সাধ্য নেই। সাহিত্যে যায়, দেখি তো কবিকে কেটে কেটে লাইন বাদ দিচ্ছেন, পাতার পর পাতা লেখা বরবাদ হয়ে যাচ্ছে। কিন্তু জীবনে যে লেখাটা হয়েছে তার উপর আর রবার চালানো যাবে না। যদি যেত, আমি এই মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে রবার ঘষে ঘষে 1930 সালটা মুছে ফেলতাম। আমার জীবনের বৃন্ত থেকে ওই বছরটা শুকনো পাতার মতো উড়ে চলে যাক। যেমন মির্জার প্রতি ভালোবাসাটা গেছে, তার মুখও আর আমার মনে পড়ে না। পড়লে হর্ষও হয় না, বিষাদও নয়। 4 বছর তো হয়ে গেল, আর কতকাল মনে থাকবে। আজকের মতো শেষ করছি ন হন্যতে উপন্যাসটি। ভালো লাগলে জানাবেন। আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।